15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে মুনাফার হার কমালো সরকার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন জটিলতায় গ্রাহকের ভোগান্তি, সময় বাড়ানো হতে পারে জানালো বিটিআরসি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিসিবি নির্বাচনের আগে বর্তমান কমিটির বোর্ড সভা শেষে এই মুহূর্তে মিরপুর বিসিবি কার্যালয়ে ব্রিফ করছেন সভাপতি নাজমুল হাসান পাপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নেবে। সো এটার জন্য আমি চাচ্ছি লিডারশিপ ডেফিনেটলি গ্লো করা উচিত। বাংলাদেশের লিডারশিপের অভাব নাই, ফর সাম রিজন কেউ আসতে চায় না। ডাইরেক্টর হইতে কিন্তু সবাই চায়, এমন কেউ নাই যে ডাইরেক্টর হইতে চায় না, কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। মানে এটা হচ্ছে কেন বলে না যাই না, আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করবো, আমি বলি না আই উইল বি সাকসেসফুল, আমি চেষ্টা করব, চাবো যে নতুন কেউ আসলে আমি খুশি হবো, কারণ আই উইল গিভ দ্য ফুল সাপোর্ট, কোনো অসুবিধা নেই। আই উইল গিভ দেম দ্য ফুল সাপোর্ট যেই আসুক। আমার পুরা যেই কমিটির যারা আছে, আমরা এতদিন ছিলাম, আমরা যদি সব হেরেও যাই, নতুন আসে আপনাদের সামনে কথা দিচ্ছি, আই উইল গিভ ফুল সাপোর্ট। মানে আমাকে যখন যা বলবে আমি করতে রাজি আছি, আমরা সবাই সাপোর্ট দিব। কিন্তু এইটা কিন্তু ঠিক না যে একজন একরকম চলছে তো চলছেই, আর কারো মানে হওয়ার ইচ্ছাও থাকবে না, থাকলে বলবেও না। এই জিনিসটা আমার কাছে মনে হয় এটা ঠিক না। জানি না, আমার মনে হয় আমি প্রবলেম, আমার মনে হয় প্রবলেমটা আমি। পিসিবি থেকে মনে একটা অফার আসছিল ভাই, মানে ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ মানে ওখানে স্কোর করা, এই ব্যাপারে মানে বিসিবি স্ট্যান্ডার্ড কি ছিল? না, স্ট্যান্ডার্ড কোনো ব্যাপার না। এখানে যে আমাদেরকে যেটা বলেছিল যে আমাদের টিম অ্যাভেলেবেল কিনা, সো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস বায়োবাবলে ছিল টিম, সেই বায়োবাবল থেকে এসে লাস্ট এত টানা এতগুলো সিরিজ খেলার পরে উনি কিন্তু এই আমরা মাত্র ওদেরকে ছুটি দিলাম, কারণ এখন আবার সেই বায়োবাবলে ঢুকতে হবে লম্বা সময়। সো এইখানটায় এরা ছুটি 20 দিনের ছুটিতে গেছে, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে। দে উইল জয়েন ওমানে, ক্লিয়ার? এখন প্লাস আমাদের এই ওদেরকে এনে আবার একটা ট্রেনিং বা কোচিং ব্যবস্থা করতে গেলে যে সময়টা থাকে, তাতে করে ওয়ার্ল্ড কাপের আগে কোনো সুযোগই নেই। তাহলে আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা আছে, আমরা যে 3টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, ওখানে গিয়ে ক্যাম্প করব ওমানে আবুধাবিতে মিলিয়ে, সেইগুলো কিন্তু কোনোটাই হবে না। সেটা আমরা বলেছি। সেই জন্য জাতীয় দল T20 ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড, এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। ক্লিয়ার? আমি একজন শুধু এখন পর্যন্ত বলেছে, তো হতে চান না বলে নেই, হতে চান না বলে নেই, বলেছে মাই পজিশন ইজ অ্যাভেলেবল, আপনি আমার জায়গায় অন্য কাউকে নিতে পারেন। দ্যাট ইজ দ্য অনলি পার্সন একজন বলেছে। কাজে আপনারা কারা হতে চায় না এটা আমরা জানি না, মানে ওনার অপশনটা দিয়েছে, আমি যদি চাই তাকে বাদ দিয়ে আরেকজনকে নিতে পারি। তখনই আমি বললাম যে বাবা আমি নেওয়ারটা কি, আমার তো কোনো প্যানেলই নাই, আমাকে কেন এই কথা বলছো, কে আসবে না আসবে আমি কি জানি। সো এই যে জিনিসটা, এই ধারণাটা আমি ব্রেক করার চেষ্টা করছি এবার। যা সাকসেসফুল হবো কি হবো না, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট আমার কাছে, কিন্তু আমি মনে করছি এটা চেষ্টা করা উচিত। এই জিনিসটাই মেসেজটা দিতে চেয়েছি যে দেখো আমার কোনো প্যানেল নাই, যে আসবে মানে আমিও যদি আসি সেটাই আমার প্যানেল, মানে এখানে আমার কোনো চয়েস এবার থাকবে না, যে আসবে নিজের দায়িত্বে ইলেকশন করে আসতে হবে। বিসিবি নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। চলে যাব পরের খবরে। সঞ্চয়পত্রে যার যত বেশি বিনিয়োগ, তার মুনাফার হার হবে তত কম। মঙ্গলবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তবে 15 লাখ টাকা বা তার কম মূল্যের সঞ্চয়পত্র কিনলে মুনাফার হার আগের মতোই থাকবে। বিশ্লেষকরা বলছেন এতে সরকারের সুদ বাবদ ব্যয় কমবে, তবে বিনিয়োগ যাতে ঝুঁকিপূর্ণ খাতে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, প্রতি বছরই দেখা যায় বিক্রির পরিমাণ অনেক ছাড়িয়ে যায়। তাই সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টেনে ধরতে বিভিন্ন সময়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। ঠিক করে দিয়েছে সর্বোচ্চ বিনিয়োগের সীমা। আর এবার সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরুৎসাহিত করতে মুনাফার হার কমালো সরকার। এর আগে 2015 সালে সঞ্চয়পত্রের সুদের হার গড়ে 2% করে কমানো হয়েছিল।
বর্তমানে সবচেয়ে বেশি 11.76% মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্র থেকে, যা নতুন নিয়ম অনুযায়ী 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা কমছে 1 থেকে 2% পর্যন্ত। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে 10.5%, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার 9.5%। লার্জ ভলিউমের যে টাকাটা সেটা দিয়ে তো আস্তে আস্তে কিন্তু সেই একটা এন্টারপ্রেনারি টার্ন অ্যারাউন্ড হতে পারে, কিন্তু উনি আবার চয়েস থাকতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যেগুলো সেগুলোতেও যাইতে পারে। এটা কিন্তু নট আনলাইকলি। প্রজ্ঞাপনে বলা হয়, যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন শুধু তাদের জন্য নতুন হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলে নতুন মুনাফার হার কার্যকর হবে। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। জনাব ফরাসউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আজ সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হলো, যে 15 লাখ টাকার বেশি হলে সুদের হার কম হবে। এই সার্বিক বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টিপিকে ধন্যবাদ। বিষয়টা একেবারে নতুন নয়, পুরনো এবং বেদনাদায়ক। আমি সমাজের বিভিন্ন স্তরের জনমানুষের সঙ্গে কথা বলি, বিশেষ করে যারা অবসরভোগী সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা পুরনো বেতনের স্কেলে স্বল্প পেনশনে জীবনযাপন করছেন, তাদের কাছে এইটা জীবন জীবিকার প্রধান উৎস। 15 সনে যখন এটার সঞ্চয়পত্রের লভ্যাংশ বা মুনাফা কমিয়ে দেওয়া হলো, অনেক মানুষের মাথায় হাত পড়েছে। আপনার তখন একটা জিনিস অবশ্য করা হয়েছিল ভালো, অনেক অসাধু ব্যবসায়ী দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরে আবার যোগাযোগের চেষ্টা করব। ফরাজ স্যারকে আমরা আবার সংযোগটি স্থাপন করতে পেরেছি। স্যার, আপনার কাছে জানতে চাবো এবারে যে ব্যাংকের সুদের হার কমানো হয়েছে, এখন আবার নতুন করে সঞ্চয়পত্রের সুদের হারও কমানো হলো। অনেকে কিন্তু ঝুঁকির কারণে আবার পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান না। তাহলে বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য নিরাপদ জায়গাটা আসলে কোথায় থাকছে? একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে ব্যাংকে যারা টাকা রাখেন অথবা মূলধন মার্কেটে যারা যান, তাদের চেয়ে যারা সঞ্চয়পত্র কিনেন তারা সম্পূর্ণ ভিন্ন লোক। সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে কয়েক লক্ষ মানুষের জীবনযাত্রা, কয়েক লক্ষ পরিবারের জীবনযাত্রা নির্বাহিত হয়। সেই জন্য এর সঙ্গে অন্যের কোনো তুলনা হয় না। যারা সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরকে যে লভ্যাংশটা দেওয়া হয় সেটা কিন্তু এক ধরনের সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে পড়ে। আমি সদাশয় সরকারের কাছে শুধু অনুরোধ করতে পারি, আগে আমাদের কথা হয়তো অনেক হিসাব করতেন, এখন যারা সিদ্ধান্ত নেন তারা বোধহয় আসলেই সঞ্চয়পত্রের উপর হাত দেওয়া ঠিক নয়। কারণ সঞ্চয়পত্র, বিশেষ করে 50 লক্ষ টাকা পর্যন্ত যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তারা ওর আয়ের উপরেই নির্ভর করেন। এইটাতে হাত দিয়ে তাদের জীবন জীবিকাকে বিপন্ন করা ঠিক হবে বলে মনে করি না। এবং এই যে ভাগাভাগি করা, অত লক্ষ হইলে এইরকম, অত লক্ষ হইলে, এগুলা খুবই জটিল প্রশাসনিক ব্যবস্থার সৃষ্টি করে। এগুলা না করে এক জায়গায় থামতে হবে, এক রেট থাকতে হবে। এবং আমি মনে করি 50 লক্ষ টাকা পর্যন্ত একটা যে রেট আছে সেইখানে থাকা দরকার। 50 লক্ষের উপরে অনেক লোক এখানে কিনে রেখেছে, আমাদের যে ব্যবস্থাপনা, তাদের কিন্তু খবর নাই। ওইখানে ভালো করে আগে তদারকি করে, মনিটরিং করে, কেউ কারা কারা বেশি বেশি সঞ্চয়পত্র বিনিয়োগ করেছে, 50 লাখের ঊর্ধ্বে যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু ব্যবসার জন্য করেছে। 50 লক্ষ টাকার ঊর্ধ্বে যে বিনিয়োগটা, এটা চিহ্নিত করে ওকে কিন্তু বাজেয়াপ্ত করা উচিত। এবং 50 লাখ পর্যন্ত লভ্যাংশটাকে আমার মনে হয় অন্তত এইবার সদস্য সরকার ছেড়ে দিলে ভালো করতেন। কারণ এটা আমি যে বললাম, সামাজিক সুরক্ষা বলয়েরই অংশ বিশেষ।
স্যার, এখানে একটি বিষয় যে সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করতে কিন্তু আসলে সুদের হার কমানো হয়েছে বলে এরকম আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছি। তো এমন ক্ষুদ্র সঞ্চয় বা এই ধরনের সঞ্চয় মানুষদের জন্য আসলে ব্যাংকগুলোতে বা অন্য কোনো উৎসে বা অন্য কোনো উপায়ে সঞ্চয় স্কিম নতুন করে করার কোনো সুযোগ আছে কিনা? না, আমি মনে করি নতুন স্কিমে যাওয়ার দরকার নাই। কথাটা হচ্ছে যে ব্যাংকের সুদের কথা আপনারা বারবার বলছেন, মূলধন বাজারের কথা। ব্যাংকের সুদের ব্যবস্থাপনা কি সদাশয় সরকার ভালোভাবে করতে পারছে? বেশিরভাগ লোকই বলবে না, করতে পারছেন না। কারণ হলো তারা ৯/৬ করেছেন। বলছেন যে যারা বিনিয়োগের জন্য টাকা নেবে তারা শতকরা ৯ ভাগের বেশি তাদের দিতে হবে না। কিন্তু কয়জন লোকে ৯ ভাগে নিতে পারছে এখন? আর ৬ ভাগ পর্যন্ত হবে যারা আমানত করেন তাদের সুদ। এখন তো বেশিরভাগ বেসরকারি ব্যাংকের আমানতে সুদের হার শতকরা ২ ভাগ, ২.৫ ভাগ, ৩ ভাগের বেশি নয়। তাহলে মানুষ যাবে কোথায়? কিন্তু সঞ্চয়পত্রটা একটা নিরাপদ একটা আশ্রয় ভরসার স্থল ছিল। এইটাকে নষ্ট করলে আমি মনে করি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিশেষ করে অবসরভোগী, তারা জীবনের সর্বশ্রেষ্ঠ সময় এবং শক্তি দিয়ে দেশের এবং মানুষের সেবা করেছে, তাদের রিজিকের উপর হাত দেওয়া মনে হয় ঠিক হবে না। এইটা করার আগে বোধহয়, এবং তাদেরকে তো যাওয়ার জায়গা নেই, তারা কিন্তু নিরীহ প্রকৃতির। ডক্টর ফরাশ, আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। বিদেশ থেকে ফোন কেনার সঠিক কাগজপত্র না থাকা ও রেজিস্ট্রেশনের জন্য মেসেজ না আসা সহ মোবাইল ফোন নিবন্ধন নিয়ে নানা ভোগান্তিতে অনেক গ্রাহক। এতে ফোন সেটটি বন্ধ হয়ে যাবে কিনা এ নিয়ে আশঙ্কায় তারা। বিটিআরসি বলছে অনিবন্ধিত ফোন নিবন্ধনের সময় বাড়ানো হতে পারে, এ নিয়ে শিগগিরই বৈঠক হবে। গেল ১ জুলাই থেকে বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোন সেটের নিবন্ধন চালুর নির্দেশ দেয় টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি। ওই দিন থেকে হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে যুক্ত করার জন্য ৩ মাস সময় বেঁধে দেওয়া হয়। নিবন্ধনের জন্য বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর পাসপোর্ট, ভিসা ও কেনার রসিদ আপলোডের মাধ্যমে করতে হবে নিবন্ধন। ফোন সেটটি বৈধ কিনা তাও জানা যাবে এসএমএস এর মাধ্যমে। এমনটি বলা হলেও ফিরতি বার্তা না আসা সহ নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নানা সমস্যায় পড়ছেন গ্রাহকরা। ইমার্জেন্সি বেসিসে খুব শর্ট টাইমে আসার পরে যেটা হয়েছে যে প্রপার ডকুমেন্টেশন আমার কিন্তু ফুললি নাই। ফোনটা ইউজ করার পর কয়েকদিন পর দেখলাম যে আমার ফোনটা নিবন্ধন করা নাই নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে আমার কোশ্চেনটা হচ্ছে দায়ভারটা কার আসলে? এসএমএস করেছিলাম, ওটার এখনো 1 মাস হয়ে গেছে আর কি, এখনো কোনো এসএমএস আসেনি আর। বিটিআরসি বলছে সরকারের সেবা গ্রহণ ও প্রদান শতভাগ নিরাপদ করার পাশাপাশি রাজস্ব বাড়াতে অবৈধভাবে আমদানি বন্ধ এবং চুরি যাওয়া হ্যান্ডসেট সহজে উদ্ধার করতে এই সিদ্ধান্ত। বর্তমানে নেটওয়ার্কে যুক্ত হওয়া ৯২ লাখ হ্যান্ডসেটের মধ্যে ২৬ লাখ অবৈধ। ৩ মাস পরে তো বন্ধ হবে না। আমি যখন আপনাকে বললাম যে এখনকার যেগুলো ৩ মাসের জন্য যে ২৬ লাখ মোবাইল হ্যান্ডসেট কি হবে, সেটার ব্যাপারে 22 তারিখে সিদ্ধান্ত হবে। সেটা তো জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সিম নিবন্ধনের পাশাপাশি হ্যান্ডসেট নিবন্ধনের যুক্তি দেখছেন না তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বলছেন নিবন্ধক সংস্থার জন্য এটি অনেক ব্যয়বহুল। বরং অবৈধ পথে দেশে মোবাইল ফোন সেট আনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। কেন চোরাই পথে এত বেশি ফোন আসবে তার জন্যে কর্তৃপক্ষ আছেন, কাস্টমস বিভাগ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দেখার দায়িত্ব এটা তারা কীভাবে বন্ধ করবেন। কিন্তু এটা না করে আমরা যারা সাধারণ ব্যবহারকারী তাদের উপরে বিভিন্ন জিনিসের চাপিয়ে দেওয়াটা আসলে কোনো প্রযুক্তিগত উন্নয়নের লক্ষণ না। এদিকে দেশে উৎপাদিত মোবাইল ফোন কেনা হলে তা স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধিত হবে, আর অবৈধ ফোন গ্রাহকদের কাছ থেকে ফেরত নিতে বিক্রেতা বাধ্য বলেও জানিয়েছে বিটিআরসি। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। কোনো কোনো কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার বাড়ছে ডিজেলের। উদ্যোক্তারা জানান ডিজেল দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন খরচ দ্বিগুণের বেশি। আবার অনেক কারখানায় বন্ধ থাকছে উৎপাদন। গাজীপুরের জয়দেবপুর এলাকার স্প্যারো গ্রুপের এই কারখানায় কর্মী ৫,০০০, সেলাই মেশিন আছে ২৫০০। মাসে তৈরি হয় প্রায় ১০ লাখ পিস পোশাক। আধুনিক এসব সেলাই মেশিন চলে গ্যাস ও বিদ্যুতে। এছাড়া কারখানার বয়লার চালাতেও লাগে গ্যাস। কিন্তু গত ১ মাসে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে সংকট। উদ্যোক্তারা জানান গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক থাকলে মাসে জ্বালানি খরচ সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, কিন্তু ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১.৫ কোটি টাকা। ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত এটা খুবই খারাপ
অবস্থা ধারণ করে। এবং আপনি জানেন যে আমাদের যে ওয়াশিং ইউনিট, ডাইং ইউনিট যেগুলো থাকে এগুলো কিন্তু 24 আওয়ার রান করে। সো ওই 6 থেকে 12 ঘন্টার কিন্তু একটা বিশাল ভ্যালু আছে অলসো, এন্ড অলসো মর্নিং উই সাফার। গাজীপুরের মৌচাক এলাকার এই কারখানাটিও চলছে ডিজেল দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুতে। উদ্যোক্তারা জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পেলে প্রতি ইউনিট গড় খরচ হয় 9 টাকা 8 পয়সা, আর গ্যাস দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ তৈরিতে খরচ হয় 5.5 টাকা। কিন্তু ডিজেল ব্যবহার করায় প্রতি ইউনিটে খরচ হচ্ছে 18 টাকা। গ্যাস যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ পাচ্ছি না, এবং সেটাও ইউজুয়ালি এটা পিক টাইমটাই বেশি, সকাল 8টা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত। তার বিকল্প হিসেবে আমাদের যেহেতু চাপ কম, সেখানে আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমরা ডিজেল ব্যবহার করতেছি। গত 1 মাস ধরে তীব্র গ্যাসের সংকট। গাজীপুর, সাভার, চট্টগ্রাম সহ বেশিরভাগ শিল্প এলাকায় চাপ নেমেছে 1 থেকে 1.5 PSI-এ। তৈরি পোশাক, সুতার মিল সহ কিছু কারখানায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সিরামিক, স্টিল সহ অনেক কারখানারই তা নেই। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে গ্যাসের উৎপাদন ও আমদানি দুটোই কমেছে, যদিও চাহিদা বাড়তি। সেপ্টেম্বর টু ডিসেম্বর 4 মাসে 5টা কার্গো আনার কথা ছিল, এটা অত্যধিক মূল্যের কারণে আনতে নিষেধ করা হয়েছিল। এখন আমরা আবার কোর্টের থেকে আনছি, এই মাসে একটা আসবে আশা করছি। উদ্যোক্তারা বলছেন, শীতে সংকট আরও বাড়বে। এখনই প্রস্তুতি না নিলে শিল্প উৎপাদনে বড় বিপর্যয় দেখা দেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ বৃদ্ধির সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে সরকার বারবার এই আইনের সহায়তা নিচ্ছে। এর ফলে নাগরিকরা সুলভ মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মঙ্গলবার কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, এমনিতেই দেশে জ্বালানি ব্যবহারের অসামঞ্জস্যতা রয়েছে, তার উপর এই আইনটি দেশ বিরোধী আইন। এই বিশেষ আইনের কারণে এই খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ব্যাহত হচ্ছে দেশে গ্যাসের উৎপাদন ও অনুসন্ধান। এর ফলে ভবিষ্যতে দেশে জ্বালানির সংকট তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কিন্তু জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, জনগণকে বার্ডেন করা হচ্ছে এবং দেশের প্রগতিকে অনেকটা স্তব্ধ করে দেওয়া হয়েছে। এস.এম. আমজাদ হোসেন 2013 সাল থেকে টানা 9 বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এসবিএসসি ব্যাংক পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তার পদত্যাগ আগামী মাসে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার পর কার্যকর হবে। এ সময়ের মধ্যে এসবিএসসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন এস.এম. আমজাদ হোসেন। সম্প্রতি অর্থ আত্মসাতের অভিযোগে আমজাদ হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। শিগগিরই দেশে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হবে পুঁজিবাজার। সোমবার দেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে সুইজারল্যান্ডের জুরিখে আয়োজিত রোড শোতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কথা বলেন। রোড শোর প্রথম দিনে সমাপনী অধিবেশনে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। সেই লক্ষ্য অর্জনে গবেষণা ও উন্নয়ন খাতের পাশাপাশি প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্প খাতের বিকাশ। বর্তমান সরকারের দেওয়া অবকাঠামোগত সুবিধা ও নীতিগত সহায়তা কাজে লাগিয়ে ওয়ালটন এখন গ্লোবাল ব্র্যান্ড। রোড শোতে ওয়ালটনের অত্যাধুনিক কারখানা বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি দেখানো হয়। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের সূচক ও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ডিএসইতে প্রায় 59 প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে সার্বিক সূচক বাড়লেও লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার লেনদেনের শুরু থেকে উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসই এক্স 52.74 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7258 পয়েন্টে। সূচকের সাথে লেনদেনও বেড়েছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1910 কোটি 3 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 147 কোটি 46 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 224টির, কমেছে 117টির এবং অপরিবর্তিত আছে 35টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকার প্রথম অবস্থানে আজও রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে আলিফ ম্যানুফ্যাকচারিং। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে বিডি অটোকার্স, দ্বিতীয় আজিজ পাইপস, তৃতীয় অবস্থানে আমরা টেকনোলজি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 210.25 পয়েন্ট, অবস্থান করছে 21,240 পয়েন্টে। লেনদেন হয়েছে 70 কোটি 28 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।